ঘটনা কি? সেলিনা মাথা নাড়িয়ে বুঝাই সে জানে না কিছু, সে যেন গিয়ে দেখে। তাই আকরাম হোসেন বেরিয়ে সালাম দিয়ে বলেন, কি ব্যাপার মেম্বার সাহেব, দেখছি আজ আমার ঘরে, কোনো কাজ আছে? মেম্বার সাহেব যেন মুখে মধু মিশিয়ে এসেছেন আজ, সেরকমটা মনে হলো আকরাম হোসেনের। তিনি আজ অবাকের উপর অবাক হচ্ছেন। মেম্বার সাহেব মুচকি হেসে বলেন, এই তো দেখতে এলাম আর কি। ভিতরে আসে, ভিতরে আসতে বলবেন না? না না না, আসুন আসুন। বসার ঘরে ওদের বসতে দিয়ে আকরাম হোসেন স্ত্রীকে বললেন আপ্যায়নের ব্যবস্থা করতে। তারপর তিনি আবার ওদের সাথে গিয়ে বসলেন। মেম্বার সাহেবের স্ত্রী অবশ্য জিজ্ঞেস করলেন মেয়ের মা কোথায়। আকরাম হোসেন আসছে বলে পাশ কাটিয়ে গেলেন। ভদ্রমহিলা এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলেন, শুনেছি আপনার একটা মেয়ে আছে, ও কোথায় দেখতে পাচ্ছি না যে? ও একটু বান্ধবীর কাছে গেছে একটু আগে। কথাটা শুনে ভদ্রমহিলা মুখটা একটু কালো করে ফেললেন। যার জন্য এসেছে সেই যদি না থাকে, এমন হওয়ারই তো কথা। সেলিনা হোসেন শরবতের সাথে বিস্কুট, চানাচুর, কিছু ফল কেটে দিলেন। দিয়ে চলে যাবেন, তখনই মহিলা ওনাকে পাশে বসিয়ে দিয়ে বলেন, আর কিছু করার দরকার নেই, আপনি আমার পাশে একটু বসুন তো আপা। জি, আপনারা নিন না। জাফর সাহেব আকরাম হোসেনের হাত টেনে নিজের হাতে নিয়ে বলেন, ভাই, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, বলতে পারেন আবদার রাখছি। আকরাম হোসেনের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। দুই ভ্রু কুচকে গেছে। জিজ্ঞেস করলো, কি প্রস্তাব মেম্বার সাহেব? আমি আপনার কোনো আবদার পূরণ করতে পারি, বলুন। আমার একমাত্র ছেলেকে তো আপনি চেনেনই, তাই না? শহর থেকে পড়ালেখা শেষ করে ব্যবসা শুরু করে দিয়েছে। এখন ছেলেকে তো বিয়ে শাদী করাতে হবে। আমরা চাচ্ছি বাইরে মেয়ে না খুঁজে আপনার মেয়েকে আমাদের ঘরে তুলতে। আপনার মতামত কি? মেম্বার সাহেবের কথায় আকরাম হোসেন ও সেলিনা হোসেন দুজনে থমকে গেলেন। ওনারা যে এমন একটা আবদার নিয়ে আসবে কল্পনাও করেননি। না মেয়ে থাকলে প্রস্তাব আসবে সেটা স্বাভাবিক, কিন্তু হুট করে ওনার কাছ থেকে এমনটা আশা করেননি। স্বামী স্ত্রী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। সেটা দেখে শাকিলের মা বলেন, না ভাইজান, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমরা জানালাম, আপনারা সমালোচনা করে আমাদের জানাবেন। আসলে বলতে কি, আপনার মেয়ের মতো মেয়ে আজকাল পাওয়া খুব মুশকিল। আমার ছেলেটাও ভীষণ পছন্দ করে মেয়েটাকে, তাই আমরা চাইছিলাম ছেলের পছন্দকে প্রাধান্য দিতে। পছন্দ করে কথাটা ঠিক হজম হলো না দীপ্তির বাবা মায়ের। কোনোভাবে কি তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? কিন্তু তাদের মেয়ে তো এরকম নয়। তারপরও সন্দেহ তো একটা রয়ে যায়। প্রশ্ন হাজার, প্রশ্ন কিলবিল করলেও মুখে হাসি ফুটিয়ে বললেন, হুট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। একমাত্র মেয়ে আমাদের, আমরা ওর মতামতকে শতভাগ প্রাধান্য দিয়ে থাকি। দেখি আমরা আলোচনা করি, তারপর জানাবো আপনাদের। কোনো সমস্যা নেই, আলোচনা করা তো অবশ্যই জরুরি, কিন্তু মেয়েটাকে একবার দেখে যেতে পারলে ভালো লাগতো। শাকিলের মা মন খারাপের গলায় বললেন। ওনাকে সান্ত্বনার বাণী শোনালেন ওর নিজের স্বামী। মন খারাপ করো না রাবেয়া, সম্বন্ধ হলে তো প্রতিদিন দেখতে পারবে। আমরা তো আর বলে আসিনি। হ্যাঁ, চলো তাহলে। ওরা উঠতে যাবে তখনই দীপ্তি ঘরে প্রবেশ করলো। বাড়িতে দুজন অপরিচিত ব্যক্তি দেখে প্রশ্ন জাগলো মনে, ওনারা এখানে কেন? নিজের বিস্ময় লুকিয়ে মাথার কাপড়টা একটু টেনে সালাম দিলে ভদ্র মহিলা বসা থেকে উঠে দীপ্তির সামনে দাঁড়িয়ে গেলেন। ওর সুন্দর সুশ্রী মুখটা দুহাত দিয়ে তুলে বললেন, মাশাল্লাহ, আপনার মেয়ে সত্যি কিন্তু দারুণ। এতদিন শুনেছি আর এখন দেখে মন ভরে গেল। মায়া যেন ঝরে ঝরে পড়ছে। এমন গদগদ প্রশংসা পেয়ে দীপ্তির চোখ ছানা বড়া। ও জানে বয়স্ক মহিলারা প্রশংসা করে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, এটা তাদের জাতিগত স্বভাব। ও শুধু ভ্যাটকি দিল একটা। বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে ওনারা চলে যেতেই দীপ্তি তাদের প্রশ্ন করলো, ওনারা কে? আর ওই ভদ্র মহিলা এসব কি বলেছিল? ওনাদের চিনিস না তুই? আকরাম হোসেন আশ্চর্য হয়ে প্রশ্ন করেন। চিনলে কি আর জিজ্ঞেস করতাম বাবা? এতে তিনি নিশ্চিত হয়ে গেলেন মেয়ের সম্পর্কে যা ধারণা ছিল সেটাই সঠিক। তাদের মেয়ে তো এমন নয়, তারা জানে। এর মধ্যেই দীপ্তির পাল্টা প্রশ্ন, উনি আমাদের পাশের এলাকায় মেম্বার আর ওনার স্ত্রী। ও, তা ওনারা এখানে কেন এসেছেন? আচ্ছা, সেসব কথা পরে হবে। আগে যা, বাইরে থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে নে। আমি তোর জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করছি। সেলিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, লাগবে না মা। লাগবে, যা তুই। রাতের খাবারের পরে স্ত্রীকে নিয়ে মেয়েকে জরুরিভাবে রুমে তলব করলেন আকরাম হোসেন। এরকম জরুরিভাবে ডাক পড়ায় দীপ্তির কেন জানি অদ্ভুত লাগলো। কি হচ্ছে বা কি হতে চলেছে মাথায় এসবই ঘুরছে তার।
সে খেয়াল করেছে খাবারের সময়ও তারা বিব্রত বোধ করতেছে, কিন্তু খাওয়ার সময় বলে সে আর অত কিছু জানতে চায়নি। ঘরে ঢুকে দেখলো তার বাবা এক মনে কিছু ভেবে চলেছেন। সে বাবা বলে ডাকতেই হকচকিয়ে উঠে চিন্তার ভাবটা দ্রুত লুকিয়ে বলে, আয় মা, কাছে এসে একটু বস। এটার জন্যই বুঝি এত জরুরি তলব। বালকদের মতো করে আকরাম হোসেনের কণ্ঠে অভিমানের ধারা বয়ে পড়ল। কেন, আমি বুঝি আমার মাকে একটু কাছে রাখতে পারি না? দীপ্তিও আহ্লাদি হয়ে বলে, তা পারো, কিন্তু আজ কেমন জানি একটা মনে হচ্ছে আমার। কেমন? সেলিনা হোসেন হালকা রেগে বললেন, এত ভনিতা না করে নিজের মেয়ের সাথে সরাসরি কথা বলতে দোষের কি আছে বুঝলাম না। এবার বলো তো বাবা। আয় কাছে বস আগে। দীপ্তি গুটি গুটি পায়ে বাবার পায়ের কাছে বসে বলে, আমার কিন্তু প্রচুর টেনশন হচ্ছে, আর তুমি তো জানো তোমার আম্মাজান টেনশন নিতে পারে না। মন দিয়ে শোন মা, কোনো মা বাবাই চায় না তার সন্তানের খারাপ হোক। তারা সব সময় সন্তানের ভালোটা কামনা করে। দীপ্তির কথাতে সেলিনা হোসেন সাই দিয়ে বলেন, ঠিকই তো বলে ফেলো তুমি। আকরাম হোসেন ইশারা করে স্ত্রীকে চুপ থাকতে বলে মেয়ের উদ্দেশ্যে বললেন, কিছু মনে করিস না মা, একটা কথা জিজ্ঞেস করি? বলো, কি বলবে তুমি? তোর কি কোনো পছন্দ আছে, কাউকে ভালো লাগে? এমন প্রশ্নে থমকে গেল দীপ্তি। কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে বলে, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন বাবা? বল না, আমাদের জানাটা প্রয়োজন। এমন কথাতে মনটা এক মুহূর্তের জন্য গিয়ে বসলো সেই ছেলেটার কাছে, যে যাওয়ার সময় বলে গিয়েছিল শাকিল নামের ছেলেটার কথা না শুনতে এড়িয়ে চলতে। কানে বাজছে এখনো কালকের রাতে বলা এলোমেলো কথাগুলো। ওকে ভাবনার জগতে তলিয়ে যেতে দেখে সেলিনা মেয়ের হাত ধরে তার হাত মুঠোয় নিয়ে বলে, কি হলো মা, কিছু বলছিস না যে? এই কথার উত্তর তো তোমাদের জানা, তাহলে আবার প্রশ্ন কেন? তাও আমাদের দায়িত্ব তো পালন করতেই হবে। শোন মা, যেহেতু তোর কোনো পছন্দ নেই, তোর জন্য যে প্রস্তাবটা আসছে আমরা সেটা নিয়ে ভাবতে চাই। দীপ্তি চোখ বড় বড় করে বলল, প্রস্তাব? কিসের প্রস্তাব বাবা? কি বলছো তুমি এসব? বিকালে যে দেখলি মেম্বার সাহেব আর তার স্ত্রী এসেছে তাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলেটা নাকি তোকে খুব পছন্দ করে, তাই আমরাও চাই ছেলে ভালো হলে আর না করব না। ওনার ছেলে আমাকে পছন্দ করে মানে? কে সে? আমি তো চিনিও না। আকরাম হোসেন ফোন ঘেটে একটা ছবি দীপ্তির চোখের সামনে ধরতেই সে থমকে ফোনের দিকে তাকিয়ে রইল। বিস্ময় ভরা কণ্ঠে বলে, এই বেয়াদ্দব ছেলেটা ওনার ছেলে? মা, চিনবো না কেন? তুমি জানো ও প্রতিদিন আমার আসা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকে, ডিস্টার্ব করে, কথা বলতে চায়, বাজে ছেলেদের সাথে মিশে। মনে নেই আলফাজ আঙ্কেলের ছেলে ওই দিন একটা ছেলের কথা বলেছিল না? ওই তো সেই ছেলেটা। ও তো শুধু কথা বলতে চেয়েছে, আর কিছু করেছে কি? দীপ্তি মাথা নাড়িয়ে না বুঝালো। তাই সেলিনা মেয়েকে বোঝানোর জন্য বলে, খারাপ কিছু যেহেতু করেনি ভেবে দেখতে আপত্তি কোথায়? আমরা তো আর খোঁজ খবর না নিয়ে বিয়েটা দিয়ে দিচ্ছি না মা। মা, তোমরা তো জানো আমার বিয়ে করার ইচ্ছে মোটেও নেই। তা বললে কি হয় মা? কারো বাবা মা চিরটা কাল থাকে না, আমরাও না থাকলে তোকে দেখবে কে? মা প্লিজ ইমোশনাল কথাবার্তা বলো না, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি। তা বললে শুনবো না। দীপ্তি আচমকা রেগে গিয়ে বলল, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমাকে বলতে এসো না আর। সে গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। কেন জানি ওর খুব রাগ হচ্ছে, অথচ শাকিল নামের ছেলেটা কখনো ওর সাথে কথা বলতে চাওয়াটা ছাড়া কোনো খারাপ কিছু করেনি, তাও ওর নাম শুনতেই অসহ্য লাগছে। বেখেয়ালি মন আবারও ছুটে গিয়ে বসলো সেই এলোমেলো কথার অধিকারী ছেলেটার উপর। কালকের কয়েকটা কথাও ভুলতে পারছে না, সারাক্ষণ মাথার মধ্যে মাছির শব্দের মতো ভনভন করেই যাচ্ছে। ফোনটা এক নাগারে বেজে চলেছে, স্ক্রিনে ভাসছে নেতা সাহেব নামটা, কিন্তু কেন জানি রিসিভ করতে ইচ্ছা হলো না। কেন ধরবে শুধু শুধু? ওর সাথে সেই ছেলের কি? কিছুই তো নেই, তাই ধরবে না সে ফোনটা। ফোন না ধরাতে আয়ান চিন্তায় পড়ে গেল। পরক্ষণে মনকে বুঝ দিল, নেগেটিভ ভাবিস না, পজিটিভ ভাব, হয়তো ব্যস্ত আছে, দেখলে ব্যাক করবে। সে আশায় অনেক রাত অবধি জেগেছিল সে, কিন্তু তার অগ্নিকন্যা যে এমন এক পরিস্থিতিতে আছে জানতেই পারলো না। মেহে যেহেতু না করেছে সেহেতু মানা করে দিচ্ছি। কি বলো দীপ্তির মা? সেলিনা হোসেন বিরক্তিতে খেক করে উঠলেন। বর্দার মেয়ের কথায় এত গুরুত্ব দিও না, মানা করবে না এখন।
ভালো মতো খোঁজ লাগাও। ছেলে ভালো হলে এমন ভালো প্রস্তাব নাকচ করা কোনো প্রশ্নই আসে না। মেয়ে তো, আজ বিয়ে না করলে কাল তো করতেই হবে। তাহলে এখানে করলে ক্ষতি কি? কাছেই তো আছে। সেটা অবশ্য ঠিক, খোঁজ লাগিয়ে দেখি তাহলে। হ্যাঁ, আয়ানের জীবনে কালকের দিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সংসদে তার প্রথম দিন হতে চলেছে, তাও শপথ বাক্য পাঠ করার দিন। মনের মধ্যে ভালো লাগা তো একটা আছেই। আজ রাতের ফ্লাইটে ঢাকা যাবে। সুমনকে বলেছে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিতে। সোহানও যাবে তাদের সাথে। কথা মতো ওরা কাজে লেগে পড়েছে। কিন্তু এমন একটা সময়ে আয়ানের মনে শান্তি নেই, স্বস্তি নেই। কখনো এমন হয়নি আয়ান ফোন করেছে আর দীপ্তি রিসিভ করেনি, বা সাথে সাথে করতে না পারলেও ব্যাক করেছে আবার। কিন্তু কাল রাতে এমন কিছুই হয়নি। অনেকক্ষণ অপেক্ষায় ছিল ওর ফোনের, কিন্তু তার কোনো হদিস নেই। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কিছু কি হয়েছে তাও জানতে পারছে না, কাউকে বলতেও পারছে না। হঠাৎই মাথায় এলো সবাই তো জানে, তাহলে কাউকে দিয়ে খোঁজ নিতে ক্ষতি কিসের। ভাবনা মোতাবেক ছুটে গেল বোনদের রুমে। তারা মুভি দেখায় ব্যস্ত ছিল। হুট করে দরজা খোলার আওয়াজ পেয়ে মাথা তুলতেই দেখলো আয়ান হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করেছে। চোখ দুটো লাল, চুলগুলো উস্কো খুস্কো। চেহারা দেখে মনে হচ্ছে রাতে তেমন একটা ঘুমায়নি। ভাইয়ের অবস্থা দেখে তিন বোনের কপালে চিন্তার রেখা স্পষ্ট। ঝিনুক মজা করার উদ্দেশ্যে বলল, ভাইয়া তোমার কি কাল রাতে কুশেতে ঘুম হয়নি নাকি? দেখে তো মনে হচ্ছে সারা রাত পাহারেদার হিসেবে পালন করছো। ঝিনুকের কথাকে পাত্তা দিল না সে। রাগও দেখালো না আজকে, শুধু গমগমে কণ্ঠে বলে, নিতু, তোর সাথে আমার জরুরি কথা আছে, ছাদে আয় একটু। নিতুর সাথে প্রয়োজনীয় কথা আছে শুনে তিনজনের চেহারা বিবর্ণ দেখালো। ওদের সংশয়। ভাই, আমার কিছু জেনে যায়নি তো ওদের ব্যাপারে। নিতু ছোড়া চোখে দুই বোনের দিকে তাকিয়ে দেখতে পেল ওদের চোখে ভয়। এটা দেখে তো ওর বুক কাঁপছে আরো। কি জবাব দেবে সে ভাইকে? ও জানে ভাই ভালোর ভালো, আর খারাপ হলে খারাপের চেয়েও খারাপ। মনে মনে বলে, নিতু, আজ তোর রক্ষা নেই রে। কি হলো? আয়, বলছি না কথা আছে। নিতুকে ধমক দিয়ে বললে ও হালকা কেঁপে উঠে বলে, এখানে বলো না ভাই। এখানে বলতে পারলে আলাদা করে ডাকতাম না, গর্ধব কোথাকার। ঠিক আছে, আসছি। যাওয়ার পথে করিডোরে সোহানের সাথে দেখা হলে ইশারায় জিজ্ঞাসা করে, এর আবার কি হলো? নিতুও উত্তরটা ইশারা দিয়ে জানি না বুঝালো। আয়ানের পিছু পিছু চলল ছাদে। আয়ান দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বুকের উপর দুই হাত বেঁধে। নিতু ধীর পায়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, ভাই, কি হয়েছে? আমি কি কিছু করেছি? না, তুই কিছু করিসনি। আমাকে একটা কাজ করে দিতে হবে তোকে। করিসনি কথাটা যেন এক আকাশ সময় স্বস্তি ছিল। বড় একটা শ্বাস ফেলল সে। একেই বলে চোরের মনে পুলিশ পুলিশ। কি হলো, পারবি না? কি বলছো ভাই? তোমার জন্য তো যে কোনো কাজ করতে পারি, বলো কি কাজ? একটু দীপ্তিকে ফোন করে দেখ তো কি হয়েছে। কেন? কাল রাতে অনেকবার ট্রাই করছি, ফোন রিভিউ করেনি। কখনো এমন করে না, সাথে সাথে না ধরলে পরে ব্যাক করে। কিন্তু কাল কি হলো? টেনশন হচ্ছে প্রচুর, তাই তোকে বলছি খোঁজ নিতে। ঠিক আছে। নিতু দুইবার ফোন করলো। তিনবারের মাথায় ফোন রিসিভ করে বলে, হ্যাঁ নিতু, কেমন আছো তুমি? জি আপু, ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। কোথায় ছিলে তুমি? ফোন ধরছিল না যে? ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল বিধায় দীপ্তির কথাগুলো আয়ান শুনতে পাচ্ছে। নিতু আবার বলে, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিক আছো তুমি? কিছু কি হয়েছে? দীপ্তি মনে হচ্ছে মনোব্রত পালন করতেছে। ওকে চুপ করে থাকতে দেখে আয়ান ইশারা করলো আবার জিজ্ঞেস করতে। নিতু একই প্রশ্ন আবার করতেই দীপ্তি হকচকিয়ে বলে, কই না তো, কিছু হয়নি আমার। আয়ান আবার কিছু একটা ইশারা করতেই নিতু বলে, ভাই নাকি কয়েকবার ট্রাই করেছিল রাতে, রিসিভ করনি। ভাইকে একটা ফোন দিও, জরুরি কথা আছে নাকি তোমার সাথে। দীপ্তিকে হ্যাঁ বা না কিছু বলতে না দেখে নিতু অবাক হয়ে গেল। একটু জোরেই বলল, আপু, রাখছি তাহলে। হ্যাঁ। ফোন রেখে নিতু চিন্তিত কণ্ঠে বলে, ভাই, আমার কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আপুর কণ্ঠ কেমন নির্জীব শোনাচ্ছিল, মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে। না বললে বুঝবি কি করে? সেটাই তো। আচ্ছা দেখি, ফোন করুক। ভাই, আমার মনে হচ্ছে তোমার দেরি করা ঠিক হচ্ছে না। মনের কথা বেশি দিন চেপে রাখতে নেই। এখন তো প্রকাশ করতে কোনো সমস্যা নেই আর। আমিও ভাবতেছি কালকের দিনটা যাক দেখি। আয়ান ওখান থেকে চলে যেতেই সোহান উপরে উঠল। নিতু এখনো সেখানটাই দাঁড়িয়ে।
কি ব্যাপার বলো তো? ভাই আলাদা করে কি বললো তোকে? ভাই আমার প্রেম নামক কূপে পা দিয়ে একেবারে গেছে। দীপ্তি আপু কাল রাতে ফোন ধরেনি, তাই চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি, তাই আমাকে দিয়ে ফোন করিয়েছে খোঁজ নেওয়ার জন্য। সোহান নিতুর দিকে খুব গভীর চোখে তাকিয়ে বলে, প্রেম ব্যাপারটা এমনই, প্রিয় মানুষটাকে যদি এড়িয়ে যায় কিংবা রাগ করে থাকে তাহলে মনে হয় পুরো দুনিয়া অন্ধকার হয়ে এসেছে। মন আকাশে কালো মেঘ জমা হয়, যেখান থেকে কষ্টগুলো শ্রাবণের মুষলধারার মতো প্রবাহিত হয়, যা শুধু সেই ব্যক্তি টের পায়, বাইরের কেউ দেখতেই পায় না। নিতু বুঝে কথার ছলে সোহান পরোক্ষভাবেই তাকে কথাগুলো শুনিয়ে দিয়েছে, তাও সেও জবাবটা পরোক্ষভাবেই দিয়ে দিল খুব চালাকির সঙ্গে। তাহলে এড়িয়ে চলার মতো কাজ না করলেই তো হয়। মনে মনে লাড্ডু ফুটবে আর মুখে প্রকাশ করতে পারবে না, সেখানেই তো এসব হওয়ার কথাই। অনেকের ভয় হয় প্রকাশ করলে যদি নাকচ করে দেয় তখন তো সহ্য করতে পারবে না। নিজের মনেই যদি সবকিছু ভেবে বসে তাহলে তো কিছু বলা নেই। তোর কি মনে হয় না লুকিয়ে প্রকাশ করে দেওয়া কি উচিত হবে? কেন হবে না? দেরি হওয়ার আগে যা করার করে নেওয়া ভালো, পরে যাতে আফসোসের সাগরে ভাসতে না হয়। বেশ, তাই হবে তাহলে। ঝিনুক রুমের ভিতরে বসে নিজে কিছু কাজ করছে, নিতুও এখনো আসেনি। হৃদির বসে থাকতে ভালো লাগছিল না, তাই সে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল ঠান্ডা বাতাসে মনকে একটু ফুরফুরে করে নেওয়ার জন্য। আশেপাশে চোখ বুলিয়ে নিচে তাকাতেই দেখল সুমন পূর্ব দিকে মুখ করে ফোন কানে চেপে আছে। মুখের ভাবভঙ্গি বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলছে। ওর মনে হঠাৎ করে এক দুষ্ট ভাব চলে আসলো। চট করে গায়ের ওড়না ঠিক করে দরজা খুলতেই ঝিনুক জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস তুই? রিধি যেতে যেতে উত্তর দিল, এখন কাজ আছে, তুই কাজ শেষ কর, ততক্ষণে এসে পড়ছি আমি। কিন্তু কি কাজ বলে তো যা, কোথায় যাচ্ছিস? ফিরে এসে বলবো। হৃদির কথাই ঝিনুক ভরসা পেল না। কোথায় আছে দেখতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। অমনি দেখলো রীতি বাড়ির সদর দরজা থেকে বের হয়ে দৌড়ে গেল বাগানের ধারে, যেখানটাতে সুমন ভাই দাঁড়িয়ে আছে। তার ঠিক পিছনে গিয়ে দাঁড়িয়ে বোধহয় কিছু একটা বলেছে, তাই সুমন তড়িঘড়ি করে ফোন কেটে পিছন ফিরে গিয়েছে। ওদের দুজনের মধ্যে কথাবার্তাও হচ্ছে। হৃদির চোখে মুখে হাসি ঝিলিক, আর সুমনের চোখে ভয়। সে বারবার সতর্ক দৃষ্টিতে এদিক সেদিক চোখ বুলাচ্ছে। ও মা, এক সময় তো দুজনে চুপিসারে বাইরেও চলে গেল। ঝিনুকের যা বোঝার তা বোঝা হয়ে গেছে। নিশ্চয়ই এদের মধ্যেও কোনো চক্কর চলছে। নিতু আপুও মিঙ্গেল হওয়ার পথে, আর হৃদিও। আর সে এখনো অসহায়ের মতো কার আশায় বসে আছে। একটা বয়ফ্রেন্ড সেও তো ডিসার্ভ করে। ধুর, ঝিনুক তোকে দিয়ে আসলেই কিচ্ছু হবে না। বিরক্তি প্রকাশ করে সে নিজের কাজটা চটজলদি শেষ করে নিচে নেমে গেল। আচ্ছা, আপনি তখন অমন ভয় পেয়েছিলেন কেন বলুন তো? সুমনের পাশাপাশি হাঁটতে হাঁটতে হৃদি প্রশ্নটা করলো। ভয় পাবো না বলছো? কেউ যদি দেখতো তাহলে কি ভাবতো? কি ভাববো? আমরা কি অন্য কিছু করছিলাম নাকি যে কিছু ভাবতে হতো? হৃদির বেখেয়ালে করা প্রশ্নটাই সুমন থমকে গেল। আদৌ কি তাদের মধ্যে কিছু হওয়া সম্ভব? এই যে হৃদি অগোছরে ওর মনের জায়গা দখল করে বসে আছে, সেসব কি ও কোনোদিন জানতে পারবে? কিংবা ও কোনোদিন জানাতে পারবে? পারবে না তো, ভয় হয় ওর। ওর মতো সন্ন্যাসী টাইপের ছেলের সাথে কি কোনো পরিবার মেয়ে তুলে দিবে? সব থেকে বেশি ভয় ভাইকে নিয়ে। সেও বা মানবে কেন? তার এত সুন্দরী বোনের জন্য তো আরও ভালো কাউকে পেয়ে যাবে। না না, সে কোনোদিন হৃদির সামনে মনের কথা এক্সপোজ করবে না, ভুলেও না। কি হলো, কিছু বলছেন না যে? আচ্ছা, তোমার মুখে কি কিছু আটকাই না? এখানে আটকানোর মতো কি বাত বললাম আমি? কিছু না, ওই যে আইসক্রিমের দোকান, ঝটপট নিয়ে চলে আসুন, আমি এখানেই আছি। হৃদি সুমনকে ভুলিয়ে এখানে এসেছিল আইসক্রিমের বাহানা দিয়ে, তাই সুমন এখন সে কথা মনে করিয়ে দিতেই মনে মনে গালি দিয়ে গটগট করে হেঁটে চলে গেল দোকানে। দুটো আইসক্রিম নিয়ে একটা সুমনকে দিতে এসে নাকচ করলে হৃদি রেগে বলে, খেতে হবে না আপনার। সুমন তাও কিছু বলল না। মনে মনে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, যে করেই হোক হৃদির থেকে আজ থেকে একটু একটু করে দূরে থাকবে। এতে তার জন্যই ভালো। ওরা বেশি দূরে যায়নি, তাই তাড়াতাড়ি চলে আসতে পারছে। গেট দিয়ে ঢুকতেই দেখলো ঝিনুক দাঁড়িয়ে আছে। আজ প্রথমবারের মতো সুমনের ভয় জেগে উঠল। কই, কখনো তো এমন হয়নি। কোথায় গিয়েছিলি দুজনে? সেটা তোর বোনকে জিজ্ঞাসা কর। হৃদির মনে হলো সুমন ওকে সাপের মুখে রেখে পালিয়েছে। এখন সে কি জবাব দিবে? ঝিনুক যে বিজ্ঞ নজরে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা সন্দেহ করছে সে। হঠাৎ করে মাথায় এলো ওর হাতে তো আইসক্রিম আছে,
তাই হে হে করে দাঁত খেলিয়ে হেসে বলে, আইসক্রিম আনতে গিয়েছিলাম, হঠাৎ করেই খেতে ইচ্ছে করছিল তাই। তো সেটা তো আমাকে বলতে পারতি। সুমন ভাইকে নিয়ে গেলি কেন? আরে তুই তো ব্যস্ত ছিলি আর কাউকে পাইনি, তাই ওনাকে নিয়ে যেতে হলো। ঝিনুকের যেন কথাটা ঠিক হজম হলো না। সে সন্দেহ চোখে তাকিয়ে আছে এখনো। এক সময় গাল ফুলিয়ে বলে, জানি আমি ছোটবেলায় তোর আমার গোল খাওয়ার চান্স, সেই তো পরে আমাকে কাজে লাগাবি, দেখবো আমি তখন আমি ওইভাবে এড়িয়ে যাব। আরে জান, এভাবে বলছিস কেন? নে আগে আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে নে। এক হাতে ঝিনুকের গলা ঝরিয়ে ধরে বলে সে। সন্ধ্যার দিকে সবাই ড্রয়িং রুমে বসেছিল। তার মাঝখানে আলফা সাহেবের ফোন বেজে ওঠাতে আড্ডায় ভাঙন ধরল। ফোন করেছে আকরাম হোসেন। খুশিতে আলফা সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অনেকদিন পরে বন্ধু ফোন করেছে। প্রাথমিক কথাবার্তা শেষ করে তিনি বললেন, এবার বলতো কি মনে করে ফোন দিলি এতদিন পর? একটা সাহায্য চাই তোর। কিরকম সাহায্য? সেটা না হয় আসলেই বলি। আমরা কাল বা পরশু আসছি তোর এখানে। তুই আমার এখানে আসবি, এটা তো বিরাট সুখবর রে। সবাইকে নিয়ে আয়, খুব ভালো লাগবে আমার। ওদেরকে না হয় পরে নিয়ে যাব, তোকে তো বললাম আমি একটা কাজে আসছি। ঠিক আছে। আলফাজ খন্দকার ফোনটা রাখতেই শাইলা বেগমের প্রশ্ন, বললেন উনি? ও নাকি কি একটা কাজে আসছে এখানে। আবি আর দীপ্তিকে আনবে না? দীপ্তির বাবার আসার কথা শুনে আয়ান মাথা তুলে বাবার দিকে তাকিয়ে রইল। ও বিষয়টা বোঝার চেষ্টা করতেছে। অপেক্ষায় আছে বাবার উত্তরের। আলফাজ খন্দকার বলে, না আনবে না, ও বলল যে কি একটা কাজে আসছে, এলেই বলবে। ও আচ্ছা। ঝিনুক রিধি মন খারাপ করে বলল, আব্বু করলে ভালো হতো। পরে আনতে বলবো। মেয়ে দুটোর মন খারাপ ভাবটা কাটিয়ে দিতে সান্ত্বনার বাণী শোনালেন আলফাজ খন্দকার। আয়ানের মনটা খচখচ করছে। দীপ্তি এখনো ফোন করেনি। তার উপর ওর বাবা হঠাৎ করেই বা এখানে আসবেন বলছেন। কিছু মাথায় আসছে না। কালকের দিনটা কত সুন্দর একটা দিন হতে পারত, কিন্তু ওর মনে সেই সুন্দর মুহূর্তটা আসতে পারছে না। মনে শান্তি স্বস্তি না থাকলে কি আর বাজে কোনো কিছু মনকে স্পর্শ করতে পারে? আলফাজ ভাইয়ের সাথে কথা বলেছো? স্বামীর কাঁধে হাত রেখে সেলিনা হোসেন জানতে চাইলেন। হ্যাঁ, কথা তো বলেছি, কাল যাব সেটা বললাম, কিন্তু মেয়েকে কি বলে যাব? ওকে এখন জানানোটা ঠিক হবে না। বলবা তোমার পেনশনের জন্য যেতে হচ্ছে। আমি ওকে মিথ্যে বলতে পারি না, সেটা তুমি জানো। বেশ, তোমাকে বলতে হবে না, যা বলার আমিই বলবো। সেলিনা হোসেন চলে যেতেই আকরাম হোসেন ভাবনার জগতে তলিয়ে গেল। উনি তাহলে ভুল ভেবেছিল সেদিন। আয়ান শুধু দায়িত্ব পালন করতে এসেছিল, আর সে কিনা কি ভেবে বসলো। যাক, আর কোনো ভুল নয়। এই ছেলে যদি ভালো হয়, সৎ হয়, তাহলে তার হাতেই মেয়েকে তুলে দিয়ে নিশ্চিত হতে পারেন। গ্রামের কয়েকজনকে জিজ্ঞেস করেছিল, তারা বলেছে ও তো বেশিরভাগ সময় শহরেই থেকেছে, তাই তারা ভালো মন্দ কিছু বলতে পারছে না। তাই তিনি গোপনে তার স্থানের ঠিকানা নিয়েছেন। বন্ধুর সাহায্য নিয়ে খোঁজ নেবেন। পছন্দ হলে আর তিনি পিছু হটবেন না, সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। নিজের রুমে দীপ্তি একটা উপন্যাসের বই হাতে বসে আছে। বসেছে তো ঠিকই, কিন্তু বইতে মন নেই একটুও। এর আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে। একটা বই ধরলে মনোযোগ অন্যদিকে যেতে পারতো না। আর এখন সেসবও ভালো লাগছে না ওর। এখন সেসব কিশোরীদের মতো যৌবনে প্রথম ভালো লাগার দোলা লাগলে যেমনটা লাগে ঠিক তেমনই। একটু ভালো লাগা, আবার একটু ভয়, একটু উৎফুল্লতা। কানে এখনো বেজে চলেছে সে লোকের বলা কথাগুলো। কিছুতেই কিছু মিলছে না। নিজের ভাবনার তোয়াক্কা না করে বাবা মায়ের কথা ভাবল। শাকিল ছেলেটা এভাবে বিয়ের প্রস্তাব পাঠাবে সে বুঝতে পারেনি। ছেলেটাকে তার অকারণে ভালো লাগে না। ওর তো এমন টাইপ ছেলে পছন্দ না, তাও কেন বাবা মা বুঝছে না। কি করবে সে? কাউকে পছন্দ করে না রাখার এই ফল যা হারে হারে টের পাচ্ছে সে। মাকে রুমে আসতে দেখে জড়সড় হয়ে বসলো। তিনি এসে মেয়ের পাশে বসে বলেন, শোন মা, কাল তোর বাবা একটু শহরে যাবেন। হঠাৎ কেন? ওই পেনশনের জন্য নাকি যেতে হচ্ছে। বাবা একা কি করে যাবে? আমাকে বললে তো আমি ছুটি নিয়ে রাখতে পারতাম। তোর বাবা নাকি যেতে পারবে, টেনশন করিস না। রাত হয়ে গেছে, শুয়ে পড় এবার। তিনি চলে যেতে ধরতেই দীপ্তি পিছন থেকে মায়ের হাত ধরে নিচু স্বরে বলে, মা, আমার শাকিলকে ভালো লাগে না, প্লিজ ওদের না করে দাও। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, বললেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না মা। যার তার হাতে তো আমরা আমাদের একমাত্র মেয়েকে তুলে দিতে পারি না।
ভালো হলেই এই সম্পর্ক হবে, নয়তো না। এই নিয়ে আর চিন্তা করিস না মা। দীপ্তি আর কিছু না বলে শুধু মাথা নাড়ালো। আজ সকাল 7টায় আয়ানের ফ্লাইট। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছে সে আর সুমন। সকাল 6টার দিকে সোহান ওদের দুজনকে ছাড়তে যাচ্ছে এয়ারপোর্টে। প্রয়োজনীয় সবকিছু নিয়েছে কিনা আরেকবার চেক করে তারা রওনা দিয়েছে। ভোর সকাল বলে রাস্তাঘাট একদম ক্লিয়ার, কোনো যানজট নেই, যার কারণে ওদের প্রতিমধ্যে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। এই যে 3টা মানুষ গাড়ি করে যাচ্ছে, একজনের মন ফুরফুরে থাকলেও বাকি দুজন খুব গম্ভীর হয়ে আছে। সুমনের চুপ হয়ে যাওয়ার কারণ রিধি। মেয়েটা কাল দুপুরের পর থেকে অনেকবার নিচ থেকে এগিয়ে এসে কথা বলার জন্য, কিন্তু সুমন প্রতিবার কোনো না কোনো বাহানা দিয়ে সরে গেছে। একবার ফিরে দেখেছিল রিধির চোখ মুখ থমথমে হয়ে গেছে। বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে, ওর মুখের অবস্থা ঠিক তেমনই। সুন্দর কাজল টানা চোখ দুটো পানিতে চিকচিক করছে, মনে হচ্ছে আরেকটু হলেই গড়িয়ে নিচ করবে। সেই থেকে তার মনের অবস্থাও বেহাল, স্বস্তি পাচ্ছে না একটুও, কিচ্ছু ভালো লাগছে না। প্রিয় নারীকে নিচ থেকে কষ্ট দেওয়াটা যে ভীষণ ভয়ঙ্কর। ও খেয়াল করেছে আজ বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েটার ওপর থেকে ওকে মন ভরে দেখেছে। ও বুঝে রিধির মনের অবস্থা, কেন এমন করছে তাও বুঝে, কিন্তু তার হাতে যে কিছুই নেই। এটা ওকে কি করে বুঝাবে? যে মানুষটা ওকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছে আশ্রয়, একটা পরিবারের ভালোবাসা পেয়েছে, যার কারণে তার অন্য রুজির ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে বেইমানি সে করতে পারবে না। ওর মতো চাল চুলোহীন একটা ছেলেকে রিধির জন্য কখনো মেনে নিবে না। বিশেষ করে ওর বাবা, ওনার একমাত্র মেয়ের জন্য নিশ্চয়ই ওর মতো ছেলেকে গ্রহণ করবে না। সব দিক বিবেচনা করে সে এই সিদ্ধান্ত নিয়েছে, সে কষ্ট হলেও সে দূরে থাকবেই, এটা তাকে পারতেই হবে যে করে হোক। ভাবনার রাজ্য থেকে ফিরে এসে পাশে তাকিয়ে দেখে এমপি সাহেবের মুখটা থমথমে, রাগে একেবারে টইটম্বুর। সারা চোখ মুখে বুলিয়ে বুঝলো ইনি হয়তো কোনো কিছু নিয়ে বিরক্ত অথবা টেনশনে আছে। সে নিচু স্বরে ডাকলো, ভাই। আয়ানের কাছ থেকে জবাব না আসে সে আবার ডাকলে এবার সাড়া দিল সে। তাই সে সন্তর্পণে জিজ্ঞেস করলো, ভাই কি চিন্তায় আসো? চোখ মুখ এমন লাগছে কেন? কি নিয়ে এত টেনশন করছো বলো তো? এখনো টেনশনের কি আছে? আমরা যাব আর শপথ পাঠ করে চলে আসবে, এত নার্ভাস হওয়ার কিছু নেই। আয়ান ফোঁস করে শ্বাস ফেলে বলে, সেসব নিয়ে টেনশন করছি না আমি অন্য কিছু নিয়ে চিন্তিত। অন্য কিছু কি? সোহান এতক্ষণ চুপচাপ ড্রাইভ করছে, দুজনের কথা শুনছে। এবার সে বলে, ভাই মনে হয় আকরাম সাহেবের আসার খবরটা নিয়ে চিন্তিত। এম আই রাইট ব্রো? অর্ধেক সত্যি। পরশুরাতে এতবার ফোন দিলাম, ধরল না সে। কালকে নিতুকে দিয়ে ফোন করে বলেছি আমার কথা আছে, যেন ফোন করে একটা, কিন্তু করলো না তো। আর সন্ধ্যায় আঙ্কেল ফোন করে বলে উনি আসছেন। বিষয়টা আমার কাছে ঠিক লাগছে না। তুমি শুধু শুধু এত টেনশন নিচ্ছ। আয়ান মনে মনে বলে, শুধু শুধু নয় ভাই, জীবনের যৌবনের প্রথম প্রেম আমার, এত বছরেও মন গহীনের জায়গাটাকেও নিতে পারল না। আর ম্যাম সাহেবা না চাইতেও নিয়েছে। যতক্ষণটা সবটা উগলে দিতে পারছি শান্তি পাচ্ছি না। ইচ্ছে করছে এখনই ছুটে যাই, কিন্তু উপায় তো নেই। তবে এবার আর দেরি করব না, ফিরে এসেই কাজটা সেরে ফেলতে হবে। এই অসহ্য যন্ত্রণা নিয়ে আর থাকা যাবে না। মনে মনে এত কিছু ভাবলেও মনটা সে এখনো বিষাদে ছেয়ে আছে। মনের গহীনে যে ঘাপটি মেরে সে আছে, সে মেয়েটার সাথে কথা বলতে পারলেই শান্তি পেতাম, কিন্তু ও এমন কেন করছে বুঝতে পারছি না। আমি কি কোনো অন্যায় করে ফেলেছি, নাকি মনের অজান্তে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? কিছুই মাথায় আসছে না। ফোনটা বের করে রিপনকে একটা মেসেজ দিল যে কোনোভাবে দীপ্তির বান্ধবী যে আছে ওর নাম্বার ম্যানেজ করে দিতে দ্রুত। ও পাশ থেকে উত্তর না আসায় মেজাজ আরও বিগড়ে গেছে। ছেলেটা কই থাকে কে জানে। কিছুক্ষণ পরে উত্তর এলো, ওকে ভাই, ম্যানেজ হয়ে যাবে। রিপন তো নাম্বার তো আর সরাসরি চাইতে পারবে না, তাই তার পরিচিত এক ছোট ভাইকে ফোন দিয়ে বলেন, তোদের রিক্তা ম্যামের নাম্বারটা দে তো, গুরুত্বপূর্ণ একটা কাজ লাগছে, তাড়াতাড়ি দে। ছেলেটার নাম্বার দিলে সাথে সাথে পাঠিয়ে দেয় আয়ানকে, কিন্তু আয়ান দেখতে পায়নি। প্রচুর ব্যস্ততা কিনা আজ তার। ওদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সোহান গাড়ি নিয়ে বাড়ি ফিরল। আজ আয়ানের চিন্তিত মুখ দেখে ওর নিজের কথা মাথায় এসেছে। সেও আর ভুল করবে না, যা হবার হোক, আর কিছু গোপন করবে না। নিতুকে খুলে বলবে সবটা, ও নিশ্চয়ই বুঝবে তার মনের কথা।
তাই সে ভাবলো নিতুকে আলাদা কোথাও নিয়ে যাবে। ঝিনুকের সাথে কথা হয়েছে ওর, শপিংয়ের বাহানায় বিকালের ইদিকে নিয়ে সে বের হয়ে যাবে। তখন ও ঘুরতে যাওয়ার কথা বলে নিতুকে নিয়ে বের হবে। কথাটা ভাবতেই যেন সবকিছু রঙিন লাগতে শুরু করেছে। কত বছর পর এরকম আনন্দ হচ্ছে তার। অবশেষে সে করতে চলেছে। বিকাল 4টা বাজতেই ঝিনুক রিধিকে টানাটানি শুরু করে দিয়েছে, কিন্তু ও উঠতেই চাইছে না। মন খারাপ থাকলে কি আর অন্য কিছুতে মন বসে? ও ঠিক বুঝছে সুমন তাকে এড়িয়ে চলতে চাইছে। কেন? সে কি কিছু আন্দাজ করতে পেরেছে? কালকের পর থেকে সে দেখেছে ও কিছু জানতে চাইলে কোনো মতে হুহা উত্তর দিয়ে চলে গেছে। আগের মতো মন খুলে কথা বলে না সে। কিন্তু কেন? ও কি কোনো দোষ করেছে? শত ভেবেও সে কিছুই বুঝলো না। কিরে, এতক্ষণ দড়ি টানছি, উঠছিস না কেন? আমার ভালো লাগছে না, তুই এখন যা প্লিজ। ঝিনুক জেদ ধরে রেখে বলে।